প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো একটু দেখতে চাই। যে প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম সেটি হচ্ছে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। আর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এখনও চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি, এটি নিয়ে তারও একটি সংবাদ প্রকাশ করেছে। তারপরে আমার হাতে আছে দৈনিক আমার দেশ। তারা লাল কালিতে আওয়ামী সন্ত্রাসের রক্তাক্ত গোপালগঞ্জ হেডলাইন করেছে, প্রধান শিরোনাম তাদের এটি। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালায় আওয়ামী লীগ। তারপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম একই, রণক্ষেত্র গোপালগঞ্জ, নিহত 4। সমকাল, সেখানেও আপনার গোপালগঞ্জের যে ঘটনা, গতকালকে সংঘর্ষ গুলি হয়েছে সেগুলি নিয়ে তারা হেডলাইন করেছে, গোপালগঞ্জে সংঘর্ষ গুলি, নিহত 4, হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগ, অভিযোগ এনসিপির। মোটামুটি আজকে সবগুলো পত্রিকাতেই গোপালগঞ্জের যে সংঘর্ষের ঘটনা সেটিকে নিয়ে আসা হয়েছে। আমার এই মুহূর্তে দৈনিক যুগান্তর পত্রিকাটি পড়ছি, সেটি হচ্ছে তারা যেটি হেডলাইন করেছে, এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের নজিরবিহীন তাণ্ডব, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। তারপর হচ্ছে দৈনিক মানবজমিন, এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, গোপালগঞ্জ অগ্নিগর্ভ, কারফিউ, এনসিপির সমাবেশে হামলা, সেনাবাহিনীর সাজোয়া জানে এনসিপি নেতাদের গোপালগঞ্জ ত্যাগ, সংঘর্ষ, গুলি, রণক্ষেত্র, নিহত 4, 22 ঘন্টার কারফিউ জারি, হামলাকারীদের গ্রেফতারের 24 ঘন্টার আলটিমেটাম এনসিপির। আরেকটি খবর চোখে পড়ছে, শুনশান গোপালগঞ্জ, ধরপাকড় আতঙ্ক, এনসিপির সমাবেশে হামলার ঘটনা ন্যাক্কারজনক বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকালকে একটি বিবৃতিও দিয়েছেন। কালের কণ্ঠ শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, 22 ঘন্টার কারফিউ জারি, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। আর সারা দেশে জুলাই শহীদ দিবস পালিত, রাষ্ট্রীয় শোক পালন। আরেকটা তারা সংবাদ পরিবেশন করেছে, সংকটে সেনাবাহিনী ভরসা। গতকালকে যে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে এবং সেখানে এনসিপি নেতাদের সেনাবাহিনী যেভাবে সাহসিকতার সাথে উদ্ধার করে নিয়ে এসেছে, সে বিষয়টি মূলত এখানে আনা হয়েছে। এবং দেশের সংকটে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সেনাবাহিনী জনগণের পাশে ছিল, সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র, মঞ্চ, গাড়ি ও সড়কে ভাঙা চেয়ারে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ এই হামলায় জড়িত, দাবি এনসিপির, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা, বিজিবি ও পুলিশের টহল জোরদার। তার আরেকটি খবর দিয়েছে, খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা, বছরে একজন বিজ্ঞানীর গবেষণায় বরাদ্দ মাত্র 50,000 টাকা, 600 বিজ্ঞানীর প্রায় 150ই পিএইচডি ডিগ্রিধারী, বিদেশে বিজ্ঞানীদের প্রশিক্ষণে যান মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বাজেটে 50% ব্যয় বেতন ও ভাতায়। তারপরে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম একই, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4, আহত শতাধিক, গুলি, টিয়ার গ্যাস, বোমা, কারফিউ জারি, সেনা প্রহরায় নেতারা খুলনায়, হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার চায় এনসিপি। তারপর রয়েছে দেশ রূপান্তর, গোপালগঞ্জ রণক্ষেত্র, 4 মৃত্যু, দায়ীদের বিচার হবেই, সরকারের বিবৃতি। তারপরে আরেকটি খবর, হুটহাট ককটেল বিস্ফোরণ কিসের ইঙ্গিত, তারা আরেকটি সংবাদ প্রকাশ করেছে, রাত নামলেই আতঙ্ক, মামলা হলেও আসামি শনাক্ত করতে পারছে না থানা পুলিশ, এ ধরনের শঙ্কা আরও বাড়তে পারে, আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন হতে হবে, বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন। তারপরের যে সংবাদপত্রটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক নয়া দিগন্ত।
নয়াদিগন্ত গোপালগঞ্জ নিয়ে তাদের শিরোনাম করেছে, এনসিপির কর্মসূচিতে হামলা সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত 4। গোপালগঞ্জের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেছেন প্রধান উপদেষ্টা। হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেছেন উপদেষ্টারা। সৈয়দপুরে সেটি বলেছেন আসিফ নজরুল এবং রিজওয়ানা হাসান। তারপরে আমার হাতে রয়েছে দৈনিক ইনকিলাব। ইনকিলাবের প্রধান শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র, কারফিউ জারি, এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় নিহত 4, কারাগারে হামলা। তারপর আরেকটি খবর তারা দিয়েছেন, জামায়াতের নেতৃত্বে ইসলামী জোট গঠনের প্রচারণা তুঙ্গে, বিএনপির দিকে তাকিয়ে ইসলামী ধারার দলগুলো। বণিক বার্তা, তাদের প্রধান শিরোনাম, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, হামলা, নিহত 4। তারা আরেকটি খবর দিয়েছে, চলতি 2025-26 অর্থবছরে কর্ণফুলী টানেল থেকে 170 কোটি টাকা লোকসানের লক্ষ্য। তারপরে রয়েছে দৈনিক প্রথম আলো, 4 কিল্ড অ্যাজ ভায়োলেন্স গ্রিভস গোপালগঞ্জ। দুঃখিত, ডেইলি স্টারে রয়েছে, তারাও প্রধান শিরোনাম করেছেন গোপালগঞ্জের ঘটনাটি নিয়ে। তারা লিখেছেন, অ্যাটাক অন এনসিপি র্যালি ভেন্যু, 4 কিল্ডস অ্যাজ ভায়োলেন্স গ্রিভস গোপালগঞ্জ। তারপরে আমার হাতে রয়েছে নিউ এজ পত্রিকা। তারা লিখেছে, এনসিপি র্যালি 4 ডেড, স্কোরস হার্ড ইন গোপালগঞ্জ ভায়োলেন্স। তো শরীফ ভাই, আমরা সংবাদপত্রের হেডলাইনগুলো পড়ছিলাম। তো গতকালকে যে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, প্রায় সবগুলো পত্রিকাই বাংলাদেশের এবং টেলিভিশনগুলো একই সংবাদ প্রকাশ করেছে এবং অনলাইন পত্রিকাগুলো গোপালগঞ্জ নিয়েই তাদের শিরোনাম করেছে। তো গতকালকের ঘটনা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, শুভ সকাল। বাংলা ভিশনের নতুন এই আয়োজনটিকে সফলতা কামনা করি এবং দর্শকরা আশা করি এই অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন। সকালবেলায় মোটামুটি সমস্ত দৈনিক পত্রিকার মেইন যে খবরগুলো সেইগুলো পাওয়া যায় এই অনুষ্ঠানটির ভেতর থেকে এবং এর দিয়ে যাত্রাটা শুরু হোক দিনের। গোপালগঞ্জের যে ঘটনা গতকালকে ঘটেছে, এটা কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। যে কোনো হত্যা, যে কোনো মৃত্যু মানুষের এবং মানবতার জন্য একটা বড় আঘাত। আমরা বাইরের থেকে অনেক তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু যে সমস্ত পরিবারের স্বজনরা গতকালকে যে 4 জন মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার বুঝতে পারছে এই মরদেহ বা এই লাশ কতটা ভারী। ঠিক 1 বছর আগে আমরা এই দিনেই রংপুরের আবু সাইদ থেকে শুরু করে তারপরে চট্টগ্রামে আমরা অনেক জায়গায় এই ধরনের কান্না, মানুষের মৃত্যু, সংঘাত, সংঘর্ষ দেখেছিলাম এবং বিপুল আত্মদানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের পথে আমরা যাত্রা শুরু করেছিলাম। কিন্তু দুঃখ হচ্ছে যে ঠিক তার 1 বছরের যেদিন পূর্ণ হলো, সেই দিনটিতেও দেশের একটি জায়গায় 4 জন মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হবে। এটি খুবই দুঃখজনক এবং এর ভেতর থেকে আমাদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়লাম। গোপালগঞ্জ বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি জেলা এবং ঘটনাচক্রে আমার যে নিজের জেলা তার সংলগ্ন, আমার গোপালগঞ্জের পরেই আমাদের বাগেরহাট। তো সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে এর আগেও গোপালগঞ্জে এই ধরনের একটা সহিংস ঘটনা ঘটেছিল গত কয়েক মাস আগে। অনেকের মনে থাকার কথা, সম্ভবত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি তিনি তার বাড়িতে যাচ্ছিলেন এবং সেখানে তাকে আক্রমণ করে এবং সেখানে একাধিক 2 জন প্রাণনাশের ঘটনা ঘটেছিল। কোনো একটা জেলায় অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষগুলো গেলেই তাকে আক্রমণ করতে হবে, নিশ্চয়ই এটি কারো কাছ থেকে সমর্থন করার মতো না। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে একটা ঘটনার জন্য একটা সুনির্দিষ্ট মতাদর্শের মানুষের কোনো ধরনের সহিংস কাজ বা তাদের একটি অংশের সহিংস কাজের জন্য আপনি পুরো জনগোষ্ঠীকে অভিযুক্ত করতে পারেন না। গতকালকের গোপালগঞ্জের এই ঘটনার পরে যারা আয়োজনটি করেছিল এনসিপির গোপালগঞ্জের সমাবেশের, তারা কিন্তু গোপালগঞ্জের মানুষ,
তারা কিন্তু দেশের অন্য প্রান্ত থেকে যায়নি। তার অর্থ হচ্ছে যে গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ করে তা না, কিন্তু যেটা দেখা যায় যে সিংহভাগ মানুষ আওয়ামী লীগ করে। তো তার বাইরে অন্য মতাদর্শের মানুষ আছে। কিন্তু গতকালকের থেকে পুরো গোপালগঞ্জকে টার্গেট করে যেভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে, আমার মনে হয় যে এটা বন্ধ হওয়া দরকার। গতকালকে একটা টেলিভিশনেও দেখলাম যে চীনের দুঃখ হোয়াংহো, বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ, এই শিরোনামে একটা টক শো হচ্ছে। এখন দ্বিতীয় অংশে আসি। এনসিপি তার জন্মের পরে যতগুলো কর্মসূচি পালন করেছে, আমি গত কয়েকদিন ধরে বলছি যে তার মধ্যে বেস্ট কর্মসূচি হচ্ছে এই যে জুলাই পদযাত্রা। কারণ এর ভেতর থেকে তারা সাধারণ মানুষের সাথে তাদের সংযোগটা বাড়িয়েছে এবং সমাবেশগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর অনেক লোক এসেছে। কয়েকটা সমাবেশ বেশ বড় হয়েছে এবং যে উপস্থিতি এক ধরনের আশাবাদ তৈরি করে একটা নতুন রাজনীতির পক্ষে। যদিও এই উপস্থিতির মধ্যে অন্যান্য দলের কর্মীদেরকেও দেখা গেছে, তারপরেও তাদের এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে সংযোগ তৈরি হওয়া, এবং আপনি দেখেছেন যে এই যে তরুণরা তারা নদীতে সাঁতার কাটছে, একসঙ্গে খুনসুটি করছে, এই বিষয়গুলোকেও আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। রাজনীতিবিদরা সারাদিন শুধু কাঠখোট্টা টাইপের কথা বলবেন তা না, একে ধরবো তাকে মারবো এটাও না। তাদের মধ্যে এই যে তারুণ্য, কৈশোর, এগুলো ফিরে আসুক, এটাও আমরা চাই এবং সেটি আমরা দেখেছি। তারা নদীতে সাঁতার কাটছেন এবং একজন আর একজনকে জোর করে নদীতে ফেলছেন। তো এই কর্মসূচিগুলি সারা দেশে পালিত হচ্ছিল এবং প্রত্যেকটি জায়গায় যে কর্মসূচি, হঠাৎ করে আপনি গোপালগঞ্জের কর্মসূচি ঘিরে যে উত্তেজনা এবং তার পরিণতি যে সহিংসতা, এটাকে আমার কাছে একটু গোলমেলে মনে হয়েছে। এর আগের যে কর্মসূচিগুলো পালিত হয়েছে, কোথাও কিন্তু মার্চ ফর এই কি বলে সিলেট, সুনামগঞ্জ, এটা বলা হয়নি। হঠাৎ করে গোপালগঞ্জের ক্ষেত্রে এই ধরনের একটা আয়োজকদের পক্ষ থেকে এই যে কর্মসূচির নামটা বদলে দেওয়া, এটাই হচ্ছে এক ধরনের উত্তেজনা তৈরি করেছে। কেন? এর আগে এই ধরনের নাম দিয়ে ধানমন্ডি 32 নম্বরে যে ভাঙচুর, হামলা এবং ভবনটিকে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে মার্চ টু ওই ধানমন্ডি 32 এই ধরনের নাম দিয়ে। সুতরাং যখন এই ধরনের নামটা ব্যবহৃত হয়েছে, তখন গোপালগঞ্জ, যেহেতু আপনি জানেন যে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, দ্বিতীয়ত তাদের অনেকের মধ্যে এক ধরনের যুদ্ধংদেহী এক ধরনের মনোভাবও আছে, আবার দলের প্রধানের প্রতি আবেগ, ইমোশনের জায়গাটাও আছে। এমনকি আওয়ামী লীগ করেন না এই ধরনের বহু মানুষের তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আবেগের জায়গাটা আছে। সবই আছে, কিন্তু তার মানে কি গোপালগঞ্জে কেউ সমাবেশ আমি করতে যেতে ওই অংশটা কিন্তু আগেই বলেছি যে গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন না। গোপালগঞ্জে এনসিপি কেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মসূচি পালনের 1000 বার অধিকার আছে এবং এটি করতে গিয়ে এর আগে আওয়ামী লীগের হাতে ওই যেটি বললাম স্বেচ্ছাসেবক দলের সমাবেশে যে তাদের গাড়ি বহরে হামলা, এটাকে কখনোই সাপোর্ট করার না। এবং সেই অংশটা কিন্তু আমি শুরুতে বলে নিয়েছি যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলা না। গোপালগঞ্জে সার্জিস আলম যেতে পারবে না, নাহিদ ইসলাম যেতে পারবে না, আক্তার হোসেন যেতে পারবে না, এই সিদ্ধান্ত, এই কথা বলার অধিকার আওয়ামী লীগের কারণেই, এমনকি বাংলাদেশের কারণেই। কিন্তু কর্মসূচিটা যখন উত্তেজনা তৈরি করে এবং কর্মসূচি নিয়ে যদি আপনার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় যে এই ধরনের একটা ঘটনা এই কর্মসূচির ভেতর থেকে ঘটতে পারে, তাহলে বুদ্ধিমানের কাজ ছিল যে এই কর্মসূচির সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা। আপনাকে আমি মনে করিয়ে দেই, 23 সালের 28 অক্টোবর যখন নয়াপল্টনে বিএনপির সমাবেশটার কথা মনে আছে, বিশাল সমাবেশ, সেই সমাবেশ আক্রান্ত হয়েছিল। তার আগে কিন্তু সেখানে তার কাছাকাছি স্পটে জামাতেরও একটা সমাবেশ ছিল। পুলিশ জামাতের নেতাদের সাথে ডেকেছেন, কথা বলেছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে। তারা সমাবেশ শেষ করে পুলিশের দেওয়া রুট অনুযায়ী তারা সেখান থেকে চলে গেছেন। এটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কখনো কখনো অনেক সিদ্ধান্ত আপনি রিথিঙ্ক করবেন। আপনি যখন দেখবেন যে আপনার সারা দেশে আপনার এই কর্মসূচিটা মানুষ অংশগ্রহণ করছে, ভালোভাবে পালিত হচ্ছে, সুতরাং হঠাৎ করে কোনো একটা জায়গায় আপনার প্রতিপক্ষ যদি এখানে উস্কানি দেয়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে, আপনি যদি জেনুইন পলিটিশিয়ান হন, আপনি যদি রাজনীতিটাকে আসলে মিনিংফুল করে রাজনীতিটা করতে চান, তাহলে আপনার উচিত হবে এই জায়গাটায় সংযমের পরিচয় দেওয়া, এই জায়গাটায়
বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া এবং কখনো কখনো আপনাকে বিবেচনা করতে হবে যে আমার গ্রেটার ইন্টারেস্ট কোনটা। এখানে সমাবেশটা যদি আটকে দেওয়া যায় তার থেকে আমি যে কোনোভাবে হোক, এবং আপনি দেখছেন যে গতকালকের পরে তার পার্শ্ববর্তী আরও কয়েকটা জেলায় যে কর্মসূচি সেগুলো তারা স্থগিত করেছে। তো এই জায়গাগুলোতে তারা যদি যেত, অন্তত আরও 5-10 হাজার মানুষ, 50 হাজার মানুষের কাছে তারা তাদের বক্তব্যটা দিতে পারতেন। তো এটা কি তাদের লাভ হতো নাকি লস হতো? সুতরাং আমি যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়নটা বলছি এবং গতকাল থেকে শুনছি যে হঠাৎ করে এই কর্মসূচিটা নাম পাল্টে দেওয়া এবং মানুষের মধ্যে একটা বার্তা দেওয়া যে আমরা এখানে একটা সংঘাতমূলক কাজের দিকে হয়তো যাচ্ছি বা সংঘাতের দিকে যাচ্ছি। আর গত কয়েকদিন ধরে পুরন ঢাকার একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনি দেখছেন যে রাজনীতিতে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। আমি এই সমালোচনাটা এই তরুণদের করি বিভিন্ন সময়ে। তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা যেমন আছে, একই সঙ্গে আমি মনে করি যে তাদের কথাবার্তার অনেকগুলো জায়গায় একটু সংযত হওয়া দরকার, একটু নরম হওয়া দরকার, বিনয়ী হওয়া দরকার। আমরা তাদেরকে রেসপেক্ট করতে চাই, শ্রদ্ধা করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের একটা বিরাট অংশ তারা চায় আমরা যেন তাদেরকে ভয় করি। আপনার খেয়াল আছে এই যে সোহাগ হত্যাকাণ্ডের পরে যেভাবে গত বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল তার শীর্ষ নেতাকে টার্গেট করে যেভাবে তার ব্যক্তিগত ভাবে তাকে যে আক্রমণ করা, তারপরে আপনি দেখেছেন যে বিএনপির আরেকজন নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাকে হত্যা করব, তার লাশ বা নদীতে ভাসিয়ে দেব। তো এই ধরনের যে বক্তব্যগুলো আসে একটা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে, একটা ব্রাইট কতগুলো নেতার কাছ থেকে, এটা আসলে কাঙ্ক্ষিত না। আমরা চাই ভবিষ্যৎ কর্মসূচির ক্ষেত্রে তারা এই জায়গায় ভাষার ক্ষেত্রে একটু সংযত হবেন। তারা এমন কোনো প্রোগ্রাম বা কর্মসূচি দেবেন না যে কর্মসূচিতে সমাজের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। এবং আপনাকে খেয়াল রাখতে হবে এই তরুণদেরকেই কিন্তু এই সরকার বলছে যে তারাই হচ্ছে তার নিয়োগকর্তা, এবং তাদেরকে কিন্তু সরকার নানাভাবে সহযোগিতা করছে। তারা যখন সাতক্ষীরায় গেছেন, আমি ছবিতে দেখেছি, সাতক্ষীরার রাস্তা ভাঙা ছিল, সরকারিভাবে সেই রাস্তা কার্পেটিং করা হচ্ছে। কেন? এনসিপির নেতারা আসবেন। সুতরাং তাদের প্রত্যেকটা যে কোনো ভুলের জন্য তার রেসপন্সিবিলিটি যায় সরকারের উপরে। সরকারের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হয়, রাষ্ট্র পরিচালনায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেসব কারণে এদের কর্মসূচির ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে আমার ধারণা যে সংযত হওয়া দরকার। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে সেটা হচ্ছে যে গতকালকে দেখলাম যে এনসিপি নেতারা গোপালগঞ্জ থেকে নিরাপত্তা বাহিনী তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তো এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? নিরাপত্তা বাহিনী তাদেরকে যেভাবে সরিয়ে এনেছে, নিরাপত্তা বাহিনীর যতগুলো দায়িত্ব আছে তার মধ্যে একটা বড় দায়িত্ব। গতকাল সেনাবাহিনী সেখানে যে ধরনের রোলটা নিয়েছে, গত কয়েক মাসে তাদের সক্রিয়তা নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। অনেকগুলো জায়গা, যেমন উল্লেখ করার মতো ধানমন্ডি 32 নম্বরে যে মবটা হয়েছে সেখানে তাদের অনেকটা নিষ্ক্রিয় দেখা গেছে। আমরা চাই যে আমাদের আইন শৃঙ্খলার বাহিনী জানমালের নিরাপত্তা যখন বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তাদের উপরে অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্বটা তারা পালন করবেন। কিন্তু সমালোচনার জায়গাটা হচ্ছে এই বাহিনীর সদস্যরা আফ্রিকার জঙ্গলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও আমাদের এখানে একের পর এক দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে আমি এটাও তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই বাহিনীটির বিরুদ্ধে গত কয়েক মাস ধরে অবিরতভাবে যেভাবে তাদেরকে আক্রমণ করা, সেনানিবাস হামলা করব, এবং আপনার মনে আছে যে ক্যান্টনমেন্টের গেটে ওয়াকারনা হাসনাত 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 স্লোগান দেওয়া, ঠিক এই হাসনাতরা যখন বিপদে পড়লেন তখন কিন্তু সেই সেনাবাহিনী এগিয়ে এলো। সুতরাং এর ভেতর থেকে শিক্ষার বিষয়টা হচ্ছে একটা সংগঠিত বাহিনীকে আপনি যখন আক্রমণটা করেন আপনার বিবেচনায় থাকা উচিত যে আমি যখন এটি হচ্ছে আমার দেশের একটা সুশৃঙ্খল বাহিনী, সুতরাং তার সুনাম ক্ষুণ্ণ হয়, তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়, এমন কোনো কাজ আমাদের করা উচিত না। রেসপন্সিবিলিটির জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে, যে এই ধরনের বাহিনীর বিরুদ্ধে, এই ধরনের রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত যে অপপ্রচার, পরিকল্পিত যে প্রোপাগান্ডা, সেটি যাতে কেউ যাতে এই কাজটা না করে। একই সঙ্গে গতকালকে এই সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সম্পর্কে কতগুলো নিউজ এসেছে কয়েকজন হত্যাকাণ্ডের পর, আমি মনে করি যে সেই ঘটনাগুলোরও অবশ্যই তদন্ত হওয়া দরকার। কারণ এই বাহিনী সরকারের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী তিনি যে বেতন পান সেটি
আমাদের পয়সা। সুতরাং তাদের যে দায় দায়িত্ব, তাদের যে কর্তব্য, সেই কর্তব্য পালনে তারা যদি বাধার মুখোমুখি হন, কতটুকু শক্তি তারা বল প্রয়োগ করবেন এটাও নিশ্চয়ই তাদের ট্রেনিংয়ের মধ্যে আছে। এবং কালকের গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, আমি মনে করি যে তার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আমরা গোপালগঞ্জে কারফিউ দেখলাম জারি করা হয়েছে, তো যে পরিস্থিতি ছিল সেটা কি কারফিউ ছাড়া কোনো উপায় ছিল কিনা? না, যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে স্বাভাবিক করার ক্ষেত্রে এতগুলো জানমালের ক্ষতি হওয়ার পর সেখানকার যারা দায়িত্ব পালন করছেন, আমরা ঢাকায় বসে যেভাবে বুঝব, নিশ্চয়ই সেখানে যারা দায়িত্ব পালন করছেন তারা রেসপন্সিবিলিটি তাদের, দায় দায়িত্ব তাদের। সুতরাং তারা ঠিক করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে কী ধরনের অ্যাকশান এখানে পরিস্থিতিটা স্বাভাবিক করবে। সেখানকার পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানকার জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। আমরা আশা করি যে সম্মিলিত প্রচেষ্টা এবং সবার সহযোগিতায় গোপালগঞ্জে একটা নিরাপদ শহর হয়ে উঠবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এর আগে যেটা দেখা গেছে যে বিভিন্ন অঞ্চলে একেবারে পাইকারি হারে মানুষের উপরে হয়রানির ঘটনা ঘটে, আমরা দেখতে চাই যে গোপালগঞ্জে সেই ধরনের ঘটনা ঘটবে না। এবং গোপালগঞ্জে কি ঘটছে সেই ঘটনাগুলো গণমাধ্যমে আসার ক্ষেত্রে কোনো মহল বাধা সৃষ্টি করবে না। যেটা সত্য, যেটা ফ্যাক্ট, সেটি যেন জনগণ জানতে পারে, সেটাও আমাদের দাবি। আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় জানার বিধান বাতিল হচ্ছে। চাকরি সংক্রান্ত বিশেষজ্ঞ জানিয়েছেন এটি বিধি বহির্ভূতভাবে অনানুষ্ঠানিকভাবে নেওয়া হতো। এটি এখন বন্ধ করতে হলে সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্য আদেশ জারি করতে হবে, না হয় আবারও একই অবস্থা হতে হবে। এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে গত সোমবার এক সভায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেটা রাজনৈতিক পরিচয় জানার বিধান যেটা বাতিল হচ্ছে। তো আপনি কি মনে করছেন? এটা আমি যথার্থ মনে করি। রাষ্ট্রের কোনো পদে নিয়োগ পাওয়ার অধিকার এটা একটা সংবিধান স্বীকৃত অধিকার, কিন্তু রাজনীতির পরিচয় দিয়ে এই অধিকার থেকে অনেককে বঞ্চিত করা হয়েছে। পরিবারের কোনো একজন সদস্য অথবা স্বজন ভিন্ন মতাদর্শ হওয়ার কারণে অনেক যোগ্য প্রার্থীরা সরকারি চাকরিতে জায়গা পায়নি। এবং এই কাজটি করতে গিয়ে যেমনিভাবে প্রশাসনে যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন মানুষকে আসতে বাধা দেওয়া হয়েছে, একই সঙ্গে বিভিন্ন সময় দেখা গেছে যে প্রশাসনকে দলীয়করণ করার ক্ষেত্রে একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছিল এই ধরনের তথাকথিত তথ্যের মধ্য দিয়ে। তবে এটাও খেয়াল রাখতে হবে যে এক মতাদর্শকে বিদায় করে এই ধরনের অপশনগুলোকে বাতিল করে অন্য কোনো মতাদর্শকে এখানে রিপ্লেস করার অন্য কোনো মাধ্যমে সেই সুযোগটা আবার তৈরি না হয়। কারণ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যায়, অনিয়ম এগুলো ভিন্ন আঙ্গিকে ফেরত আসছে, ভিন্ন রঙে ফেরত আসছে। আমরা যেটার বিদায় চেয়েছি সেটা বিদায় এবং বিনাশ না হয়ে অন্য রং ধারণ করে, অন্য আকৃতি ধারণ করে অনেক জায়গায় ফেরত আসছে। চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে নানা রকমের প্রশ্নগুলো উঠছে বিভিন্ন সময়ে। এই যে কয়েকদিন আগে নগদে একজন সরকারি কর্মকর্তার স্ত্রীকে এক জায়গা থেকে ধরে এনে মাসিক 1,35,000 টাকায় চাকরি দেওয়া হলো। আমরা এই সমালোচনাগুলো আওয়ামী লীগের সময় করতাম, আজকে সেই একই ঘটনা ঘটছে এবং এই ঘটনাটি তদন্ত করার কথা ছিল আজ থেকে 2 মাস আগে, এখন পর্যন্ত সেই তদন্ত হয়নি। সুতরাং আমরা ওই যে পুরনো মদ নতুন বোতলে আসুক এটা আমরা চাই না। দৈনিক আমার দেশের শেষের পাতায় একটি সংবাদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত, ক্ষমতা কমছে আইন শৃঙ্খলা বাহিনীর, বাড়ছে ভোট গ্রহণ কর্মকর্তাদের, হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণিত হলে ওই আসনের নির্বাচন বাতিল হবে, সংসদ নির্বাচনে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। এবং আরেকটা এটার হেডলাইন যেটা, সেটা হচ্ছে জোট করলেও অন্যের প্রতীকে ভোট করতে পারবেন না সঙ্গীরা। আমাদের এখানে একটা সংস্কার প্রয়োজন প্রত্যেকটা জায়গায়, তার মধ্যে নির্বাচন ব্যবস্থায় একটা সংস্কার প্রয়োজন। এবং এখানে যে নিউজটা আপনি পড়লেন প্রায় নির্বাচন সংক্রান্ত সংস্কারের জায়গাটা বললেন। তবে যারা এই প্রস্তাবগুলো নিয়ে আসছেন তাদেরকে খেয়াল রাখতে হবে ইউরোপ বা আমেরিকার যে ডেমোক্রেসি, তার বিকাশ এবং সেখানকার ভোটাররা যে ধরনের মূল্যবোধকে ধারণ করেন, আমাদের এখানকার ভোটাররা
পুরোপুরি সেটিকে ধারণ করে না। গত কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদিও কথাটি খুবই আপত্তিকর, যে এখানকার মানুষ 200 টাকায় ভোট বিক্রি করে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তারপরেও আপনার এই যে পরিবর্তনের জায়গাটা খেয়াল রাখতে হবে। একজন ভুল তথ্য দিল, আপনি যেটি বললেন যে ভুল তথ্য দিলে পুরো নির্বাচনটা বাতিল হয়ে যাবে, আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃত্ব আপনি খর্ব করবেন। আপনাকে এখন পর্যন্ত ভোট করতে হয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভর করে। সুতরাং যে শক্তিকে আপনার কাজে লাগাতে হবে, তাদেরকে আপনি যদি কোনোভাবে বার্তাটা দেন যে তোমার কর্তৃত্ব বা তোমার দায়িত্বটা আমি কমিয়ে ফেলছি, তাহলে কিন্তু আপনার সংকটটা বাড়বে। আরপিও সংশোধন প্রায় প্রতি নির্বাচনের আগে হয়ে থাকে। আমরা এটি এমনভাবে সংশোধনটা চাই যেটা যাতে বাস্তবসম্মত হয়। বাস্তবতা বিবর্জিত যে কোনো ধরনের সংস্কার অথবা ভিন্ন প্রস্তাব, এটা কিন্তু সাস্টেনেবল হয় না। রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার এটা সারা পৃথিবীতে আছে, এবং সেক্ষেত্রে কার দল নিয়ে কে নির্বাচন করবে এটা মনে হয় যে তাদের উপরে ছেড়ে দেওয়া ভালো। সরকার তার জায়গা থেকে প্রত্যেকটা বিষয় যদি নিয়ন্ত্রণ করতে চায়, সংকট বাড়বে। এবং আমার ধারণা যে বাংলাদেশের রাজনীতিতে এই যে পরিবর্তনের উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো বাস্তবসম্মত না হয়ে কোথাও কোথাও কতগুলো আর্টিফিশিয়াল বিষয় নিয়ে আসা হচ্ছে, এবং যেগুলোর উদ্দেশ্য হচ্ছে রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী সংকট তৈরি করা। সংস্কার মানে পরিবর্তন, সংস্কার মানে সংকট তৈরি করা না। দৈনিক কালবেলা একটি সংবাদ প্রকাশ করেছে, বেশ ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে খাদ্যপণ্যের মান যাচাই করে দেশের পরমাণু বিজ্ঞানীরা বছরে একজন বিজ্ঞানীর গবেষণায় বরাদ্দ মাত্র 50,000 টাকা। 600 বিজ্ঞানীর প্রায় 150ই পিএইচডি ডিগ্রিধারী। বিদেশে বিজ্ঞানীদের প্রশিক্ষণে যান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বাজেটের 50% ব্যয় হয় বেতন ও ভাতায়। এই যে বছরে একজন বিজ্ঞানী গবেষণায় বরাদ্দ মাত্র 50,000 টাকা। তো এই সংবাদের বিশ্লেষণ শুনতে আমি প্রথমেই কালবেলাকে বলবেন, আমরা শেষের দিকে কালবেলাকে ধন্যবাদ দেই। এই যে সংঘাত সহিংসতার মধ্যে এই ধরনের একটা ইম্পর্টেন্ট বিষয় তারা নিউজে লিড করেছে। আমাদের এখানে আমরা মুখে অনেক কথাই বলি, কিন্তু বাস্তবতা আমরা আমাদের জনস্বার্থে এবং আমাদের অভিজ্ঞতা বা আমাদের জ্ঞানের উৎকর্ষতার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ থাকা দরকার, সেগুলো আমরা নেই না। এই সময়কালে আমাদের জনজীবনে যত ধরনের সংকট আছে, তার সব থেকে বড় সংকটটা হচ্ছে এই যে খাদ্য সংক্রান্ত, খাবারে ভেজাল, খাবারে বিষ, এবং এর ফলে শিক্ষা স্বাস্থ্যসহ প্রতিটি জায়গায় তার ইম্প্যাক্টটা পড়ছে। আমরা আশা করব সরকার এই দিকে নজর দেবেন, এবং যেহেতু খাদ্য এমন একটা বিষয় যেটা ধনী থেকে গরিব সবার জন্য প্রয়োজন, সুতরাং গবেষণার ক্ষেত্রে সরকারি এই যে বিজ্ঞানীদেরকে যে সাপোর্টটা দেওয়া হয়, আমি বিশ্বাস করি সরকার চাইলে এই সাপোর্টটা অনেক বেশি দিতে পারে। সরকারের জন্য শুধুমাত্র একটু ইচ্ছাই যথেষ্ট। আমরা চাই এই ধরনের জনস্বার্থে যে সমস্ত বিষয়গুলো আছে, সরকার সেগুলোকে নজর দেবে। অনেক খাতে এত অপচয়, অবশ্যই অনেক অপচয়। সেই জায়গায় এই ধরনের গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি গবেষকদের, বিজ্ঞানীদের, এই বিজ্ঞানীরা কেন দেশ ছেড়ে চলে যায়, তার প্রকৃষ্ট উদাহরণ তো এই নিউজটা। জি, আমরা আরেকটি খবর দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ দল। তো অনেকদিন পরে একটা বাংলাদেশের দলের যে খরাটা ছিল, হঠাৎ করে সেই খরাটা কেটেছে। কিন্তু আমাদের ট্র্যাজেডি হচ্ছে আমরা উঠি, আবার হঠাৎ করে এত নিচে নেমে পড়ি, সেখান থেকে উঠতে উঠতে ওই লেভেল সমান করতে আবার সময় লাগে। আমরা চাই ক্রিকেট দলের এই যে বিজয়টা, এই বিজয়টা অব্যাহত থাকুক। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই আমরা তো অনেক দিন ধরেই ক্রিকেট খেলছি, তো কেন আমাদের ধারাবাহিকতা নেই? এই সময়কালে আপনি দেখছেন যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক ধরনের লেজে গোবরে অবস্থা চলছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে যত তর্ক বিতর্ক সমালোচনা, তার থেকে বেশি সমালোচনা আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটকে কেন্দ্র করে। সেখানের যারা দায়িত্ব পাচ্ছেন তাদের অনিয়ম, দুর্নীতি থেকে শুরু করে ম্যানেজমেন্টের ক্ষেত্রে অদক্ষতা, তার একটা সামগ্রিক প্রভাব পড়েছে ক্রিকেটের উপরে। যদিও এই ক্রিকেটটাকে আমাদের যেভাবে আমরা সাপোর্টটা দিচ্ছি, দর্শক থেকে শুরু করে সরকার, আর্থিক ক্ষেত্রে সব ধরনের সাপোর্টটা, কিন্তু সেখানে যে বিতর্কগুলো হচ্ছে ক্রীড়াঙ্গনে, এই বিতর্কগুলো বন্ধ করার জন্য যে ধরনের উদ্যোগটা থাকা দরকার, আমার ধারণা আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয় আছে, তারা যথাযথভাবে
এই সেক্টরটাকে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন এবং তাদের কোনো কোনো সিদ্ধান্ত ক্রিকেট অঙ্গনে এই যে অস্থিরতা এবং ক্রমশই তাদের ইমেজ যে সংকটটা তৈরি হচ্ছে তার পেছনে এই ক্রীড়া মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা আছে। কিন্তু আমাদের এখানে সরকার অনেক সময় মনে করে এই মন্ত্রণালয়ে যাকে দায়িত্ব দিয়েছি তার শত ব্যর্থতার পরেও, তার শত বিতর্ক থাকার পরেও তাকে এখানে টিকিয়ে রাখাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা মনে করি ক্রিকেটের স্বার্থে প্রয়োজন হলে আপনি এই মন্ত্রণালয়ের জায়গাটা দায়িত্ব পালন করছেন, সর্বোচ্চ জায়গা থেকে তাকে সরিয়ে দেন। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।